আসসালামু আলাইকুম। আমরা থার্ড সেমিস্টারের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমটা পড়তেছিলাম। তো আমাদের পরে সিদ্ধান্ত হয়েছিল যে আমরা এক একটা বইয়ের এক একটা অধ্যায় শেষ করব। ঠিক আছে, এটাই ভালো হবে। তবে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের গত ক্লাসে রেকর্ড হয় নাই বিধায় আজকে আমরা গত ক্লাসে দুইটা প্রশ্ন পড়বো। পড়ার পরে আমাদের সময় থাকলে আমরা ইনশাআল্লাহ নতুন বই ধরতে পারি। ঠিক আছে, সেটা আমি বলে দেবো। তবে আমরা প্রথমে এমআইএস এর ফার্স্ট ইউনিটের বাকি প্রশ্নগুলো একটু পড়ি। সবাই দেখেন। আচ্ছা, আমি একটু সাজেশন বই থেকে দেখি যে আমাদের কি পড়া দরকার। এখানে তো মার্ক করা নাই, একটু ওয়েট করবেন সবাই। আচ্ছা দেখেন, আমরা প্রথম দিন এই প্রশ্নটা পড়ছিলাম। আচ্ছা, তারপরে আমরা পড়ছি 4 নাম্বার ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম কি, এটা পড়ছি। আচ্ছা, গত ক্লাসে আমরা পড়ছি 8 নাম্বার একটি প্রতিষ্ঠান কি কি তথ্য ব্যবহার করা যেতে পারে। এরপরে পড়ছি তথ্য বলতে কি বুঝো, 9 নাম্বার। তো এই দুইটা প্রশ্ন আমরা আবার রিপিট করব, 8 এবং 9। আর আশা করি তার আগের দুইটা প্রশ্ন আপনাদের কোনো সমস্যা হয় নাই, সবাই বুঝতে পারছেন। 8 নম্বর প্রশ্নটা দেখেন, খুব ইম্পর্টেন্ট, এবং একটা প্রশ্ন পড়লে আমরা অনেকগুলো প্রশ্নের উত্তর করতে পারবো। এখানে আছে একটা প্রতিষ্ঠান তো কি কি তথ্য ব্যবস্থা ব্যবহার করা হয়। যদি প্রশ্নটা এতটুকু হয় তাহলে আমরা এই সবগুলোর বিবরণ দিব। যদি বলা হয় কি কি ব্যবহার করা হয় এগুলোর যে কোনো একটি বিশদ বিবরণ দিন, তাহলে আমরা জাস্ট এগুলোর বিবরণ না দিয়ে লিখবো যে একটি প্রতিষ্ঠানে সাধারণত এই 6 প্রকার তথ্য ব্যবস্থা ব্যবহার করা হয়, যেমন 1 2 3 করে জাস্ট 6টার নাম দিয়ে তারপরে যে কোনো একটির বিশদ বিবরণ দিব। ঠিক আছে, আমরা চাইলে যে কোনো একটির বিশদ বিবরণ পড়ে যেতে পারি। আমরা এই দুটা জিনিস 1 এবং 3-এর বিশদ বিবরণ আমরা লিখতে পারবো, কারণ আমরা অলরেডি 1 এবং 3 দিয়ে দুইটা প্রশ্ন পড়ছি, সংজ্ঞা এবং পার্থক্য। ঠিক আছে, আমরা একটু পড়ে যাই। দেখেন ভূমিকা কি বলছেন। বর্তমানে ব্যবসায়িক এবং প্রশাসনিক পরিবেশে তথা পরিবেশে তথ্য ব্যবস্থাপনা একটি অপরিহার্য উপাদান। বড় বড় প্রতিষ্ঠান তথ্য সংরক্ষণ, বিশ্লেষণ, প্রক্রিয়াকরণ এবং ব্যবস্থাপনা সিদ্ধান্ত গ্রহণের জন্য বিভিন্ন ধরনের তথ্য ব্যবস্থা ব্যবহার করে। জাস্ট দুইটা বাক্য, একটা হলো বর্তমানে ব্যবসায়িক এবং প্রশাসনিক পরিবেশে তথ্য ব্যবস্থাপনা অপরিহার্য, আর একটা হলো বড় বড় প্রতিষ্ঠান তথ্য সংরক্ষণ, বিশ্লেষণ, ব্যবস্থাপনা সিদ্ধান্ত গ্রহণের জন্য অনেক ধরনের তথ্য ব্যবস্থা গ্রহণ করে থাকে, ব্যবহার করে থাকে। এখন আমরা প্রযুক্তি নির্ভর এই যুগে বিভিন্ন ব্যবহৃত কিছু বহুল পরিচিত তথ্য ব্যবস্থা হলো 6টা। আমরা প্রথমেই লিখব এক্সিকিউটিভ সাপোর্ট সিস্টেম। এটা কি, এটা সম্পর্কে বিশদ আলোচনা আগের ক্লাসগুলোতে হয়েছে। এটি উচ্চ পর্যায়ের ব্যবস্থাপকদের জন্য তৈরি একটি তথ্য ব্যবস্থা। এটা উচ্চ পর্যায়ের ব্যবস্থাপকদের জন্য এক্সিকিউটিভ। ইএসএস সবসময় মনে রাখবো, এটা হলো উচ্চ পর্যায়ের ব্যবস্থাপকদের জন্য। আর এই 3 নাম্বারটা হলো মধ্য নিম্ন পর্যায়ের ব্যবস্থাপকদের জন্য। এই 1 নম্বরে অর্থাৎ ইএসএস হলো কৌশলগত সিদ্ধান্ত নেয়, আর এইটা হলো সমস্যা সমাধানের জন্য সিদ্ধান্ত নেয় বা সমস্যা সমাধানে ব্যবস্থাপককে সহযোগিতা করে। আর কৌশলগতর পাশাপাশি দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত নিতেও এক্সিকিউটিভদের সাহায্য করে ইএসএস। প্রতিষ্ঠানের সার্বিক অবস্থার সারাংশ উপস্থাপন করে। ইএসএস এক্সিকিউটিভ সাপোর্ট সিস্টেম একজন টপ লেভেলের ম্যানেজারকে, এক্সিকিউটিভকে প্রতিষ্ঠানের সার্বিক অবস্থার একটা সারাংশ তৈরি করে, অর্থাৎ ফুল ডিটেলস তথ্য দেয় না, বরং এখানে সামারাইজড ইনফরমেশন দেয়। আর এই এক্সিকিউটিভকে বিস্তারিত দলিল পত্রের মাধ্যমে, তথ্য ভান্ডারের মাধ্যমে উপস্থাপন না করে তাকে আইকন, গ্রাফ বা সারাংশ ভিত্তিক তথ্য দেওয়া হয়। বিভিন্ন ইনফোগ্রাফ, আইকন এগুলো ব্যবহার করা হয়। আচ্ছা, এখন টপ লেভেলের এক্সিকিউটিভ অনেক সময় টেকনিক্যাল জ্ঞানের প্র্যাকটিস একটু কম থাকতে পারে, বা ওনার সেই সময় না থাকতে পারে। সেই ক্ষেত্রে টেকনিক্যাল জ্ঞান ছাড়াই যাতে ব্যবহার করা যায় সেই বিষয়টা থাকে।
কৌশলগত পরিকল্পনা এবং দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত গ্রহণের সহায়ক ইএসএস। আমরা এখানে যা যা পড়লাম এইগুলো আমাদের সব জানা, যারা রেগুলার ছিলেন, জুবায়ের ভাই রেগুলার ছিলেন, বা যারা ভিডিওগুলো রেগুলার দেখতে তারা জানেন যেটা আমরা অলরেডি আগে অন্যান্য প্রশ্নে পড়ছি। আচ্ছা, এবার 2 নম্বরে আছে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম। আমাদের সাবজেক্টের নামই হলো এমআইএস না? এটা দেখেন, এটা মধ্য পর্যায়ের ব্যবস্থাপকদের জন্য পরিকল্পনা ও নিয়ন্ত্রণমূলক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে। এই কথাটা ঠিক আছে আবার ঠিক নাই, কারণ এমআইএসটা পুরো প্রতিষ্ঠানের সার্বিক তথ্য ব্যবস্থার সূচনার হিসাবে থাকে, অর্থাৎ পুরো প্রতিষ্ঠানের তথ্য ব্যবস্থা এই যে টিপিএস এর পরে এদের অবস্থান এমআইএস এর, ঠিক আছে? পুরো প্রতিষ্ঠানের তথ্য ভান্ডার বা তথ্য ব্যবস্থার সবকিছু এমআইএস। আচ্ছা, এখানে বলছে কি দেখেন, এমআইএস মূলত টিপিএস এর তথ্যের ভিত্তিতে তৈরি হয়। টিপিএসটা কি? ট্রানজেকশন প্রসেসিং সিস্টেম। ট্রানজেকশন প্রসেসিং সিস্টেম, প্রতিদিনের যে ট্রানজেকশনটা হয়, লেনদেনটা হয়, সেই তথ্যগুলো নিয়েই কিন্তু এমআইএস তথ্য ভান্ডার তৈরি করে বা তথ্য ব্যবস্থাপনা করে, ঠিক আছে? এবং তা প্রক্রিয়াকরণের মাধ্যমে ব্যবস্থাপককে সঠিক তথ্য সরবরাহ করে, প্রতিষ্ঠানের সার্বিক তথ্য সংরক্ষণ বিশ্লেষণ করে। আমরা জানি এমআইএস প্রতিষ্ঠানের সব তথ্য সংরক্ষণ ও বিশ্লেষণ করে, রিপোর্ট, চার্ট এবং সারাংশ তৈরি করে, সিদ্ধান্ত গ্রহণের সহায়ক তথ্য উপস্থাপন করে, রিপোর্টও করে, চার্টও তৈরি করে, সারাংশ তৈরি করে। সারাংশ তৈরি করলে সেটা ইএসএস এ ব্যবহার হয়, ঠিক না? আর রিপোর্ট তৈরি করলে সেটাও ইএসএস বা টপ লেভেল এক্সিকিউটিভের পাশাপাশি সে রিপোর্ট ভিতরে বাইরে সবাই ব্যবহার করতে পারে। যাই হোক, আমরা বুঝতে পারলাম। এবার 3 নম্বরে আছে ডিসিশন সাপোর্ট সিস্টেম বা ডিএসএস। ডিএসএস হলো একটি এমন তথ্য ব্যবস্থা যা নির্দিষ্ট কোনো সমস্যা বা পরিস্থিতিতে সিদ্ধান্ত গ্রহণের ব্যবস্থাকে সাহায্য করে। ডিএসএসটা কি? মধ্য ও নিম্ন পর্যায়ের ব্যবস্থাপককে নির্দিষ্ট একটা সমস্যার সমাধানের বিকল্প পথ দেখায়, অনেকগুলো সমাধান দেখায়, তার থেকে একটা মধ্যস্তর বা নিম্ন স্তরের ব্যবস্থাপক বেছে নিতে পারে। এটা হলো মূল কথা ডিএসএস এর। এমআইএস এর তুলনায় বেশি বিশ্লেষণধর্মী এবং নমনীয়। এমআইএস এর তুলনায় বেশি বিশ্লেষণধর্মী কে? ডিএসএস। এমআইএস টা জাস্ট তথ্য ভান্ডার গড়ে তোলে, তথ্যটা চাইলেই আপনি পাবেন বা চাইলেই ইনপুট করতে পারবেন, আউটপুট করতে পারবেন। কিন্তু এটা ডিসিশন সাপোর্ট সিস্টেমটা হলো বেশি বিশ্লেষণধর্মী, কারণ বিশ্লেষণের মাধ্যমে মধ্য নিম্ন পর্যায়ের ব্যবস্থাপকে সিদ্ধান্ত গ্রহণের সহায়তা দেয়। আর নমনীয়, যেহেতু নমনীয় কেন? কারণ এটা মধ্য এবং নিম্ন পর্যায়ের ব্যবস্থাপকরা সবসময় ব্যবহার করেন, এই জন্য নমনীয়। অভ্যন্তরীণ এবং বহিরাগত উভয় ধরনের তথ্য ব্যবহার করে ডিএসএস, কারণ ডিএসএস এর ক্ষেত্রে মধ্য নিম্ন পর্যায়ের ব্যবস্থাপককে বাইরের ভিতরের বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নিতে হতে পারে। যেমন একটা দ্রব্যের দাম নির্ধারণ করবেন বা মোড়কজাত করবেন, তা কিভাবে করবেন, সেই ক্ষেত্রে ওনাকে বাইরের পণ্যের প্রোডাক্ট, অন্য কোম্পানির প্রোডাক্ট দেখা লাগতে পারে, অন্য কোম্পানির রিপোর্ট পড়া লাগতে পারে। এই জন্য তিনি অভ্যন্তরীণ এবং বাহ্যিক উভয় ধরনের তথ্য ব্যবহার করেন। বিশ্লেষণধর্মী সফটওয়্যার ব্যবহার করেন, সফটওয়্যারটা ব্যবস্থাপক নিজেই ব্যবহার করতে পারেন, এরকম হয়, অনেক সময় ইউজার ফ্রেন্ডলি বলা হয়, ঠিক আছে? তো এই হলো 1, 2, 3। এবার আমরা 4 নাম্বারটা পড়বো। দেখেন, নলেজ ওয়ার্ক সিস্টেমটা কি? নলেজ ওয়ার্ক সিস্টেমটা হলো কেডব্লিউএস। এটা আমরা বুঝতে পারলাম, এটা হলো উদ্ভাবন এবং গবেষণামূলক কার্যক্রমে ব্যবহৃত হয়, এই কথাটা আমরা প্রথমে লিখবো। এবং উদ্ভাবন এবং গবেষণা কারা করে? প্রকৌশলী, ডিজাইন ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী, ডিজাইনাররা এগুলো করে, যেমন পেশাজীবীরা, জ্ঞান নির্ভর পেশাজীবীরা, ঠিক আছে? আচ্ছা, নতুন জ্ঞান এবং তথ্য সৃষ্টিতে সহায়তা করে। এই 3টা বাক্য আমরা যেন অবশ্যই দিই। একটা হলো উদ্ভাবন এবং গবেষণামূলক কার্যক্রমে ব্যবহৃত হয়, জ্ঞান নির্ভর পেশাজীবীদের ক্ষেত্রে এটা সহজ করে, আর একটা হলো নতুন জ্ঞান ও তথ্য সৃষ্টিতে ভূমিকা রাখে। এই 3টা দিব। পাশাপাশি কম্পিউটার নির্ভর ডিজাইন বা তথ্যভিত্তিক গবেষণা সিস্টেমের অংশ এটি। উদ্ভাবন, পণ্য উন্নয়ন এবং অগ্রগতিতে, প্রযুক্তিগত অগ্রগতিতে এটা সহায়ক। তো এটা হলো কেডব্লিউএস, ঠিক আছে? এখন আমরা অফিস অটোমেশন সিস্টেম বা ওএস। দেখেন, ওএসটা কি? অফিসের নিয়মিত প্রশাসনিক কাজগুলোকে স্বয়ংক্রিয়ভাবে করার জন্য ব্যবহৃত হয় কি? ওএস। যেমন হাজিরা, ইমেইল, ডকুমেন্ট ম্যানেজমেন্ট, ক্যালেন্ডার, শিডিউলিং, এগুলো স্বয়ংক্রিয় হবে। অফিসের যোগাযোগ এবং তথ্য আদান প্রদান সহজ হবে, সময় এবং শ্রম উভয় সাশ্রয় হবে। এই কথাগুলো মূল কিওয়ার্ড বা কি সেন্টেন্স রেখে আমরা তারপরে দুইটা একটা খুব বানায় লিখতে পারবো। ট্রানজাকশন প্রসেসিং সিস্টেম, এটা কি? টিপিএস। টিপিএস হলো প্রতিষ্ঠানের প্রাথমিক স্তরের তথ্য ব্যবস্থা। এই যে এই কথাগুলো মনে থাকে, প্রাথমিক স্তরের দৈনন্দিন লেনদেন সংরক্ষণ এবং প্রক্রিয়াকরণের কাজ করে। এটা প্রতিদিনের লেনদেন এবং ঘটনাকে রেকর্ড করে, ডেটা ইনপুট হিসেবে এমআইএস কে তথ্য দেয়। এই আমরা আগেই পড়ছিলাম যে এই যে এমআইএস মূলত টিপিএস এর তথ্যের ভিত্তিতে তৈরি হয়, অর্থাৎ টিপিএস টা এমআইএস কে তথ্য সরবরাহ করে নির্ভুলতা এবং দ্রুততার সাথে। টিপিএস টার একটা কাজ হচ্ছে ও নির্ভুল এবং দ্রুততার সাথে কাজ করে, ও খুব দ্রুত ইনপুট করে তথ্য, ঠিক আছে? তাহলে আমরা 6টা পড়লাম। এখন উপসংহারটা হলো তথ্য ব্যবস্থা আধুনিক প্রতিষ্ঠানের প্রাণ স্বরূপ। টিপিএস তথ্য সংগ্রহ করে, এমআইএস তা প্রক্রিয়া করে, ডিএসএস ও ইএসএস সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে,
আর ওএস এবং কেডব্লিউএস তথ্য প্রবাহকে সচল রাখে। এই কথাটা আমরা লিখবো, এই কথাটা এই কথাটা লেখার পরে লিখবো যে এই 6 ধরনের তথ্য ব্যবস্থা একত্রে একটি সম্পূর্ণ এবং দক্ষ তথ্য কাঠামো গড়ে তোলে যা প্রতিষ্ঠানের সফলতার জন্য গুরুত্বপূর্ণ। তাহলে বুঝতে পারলাম, টিপিএস তথ্য সংগ্রহ করে, এমআইএস তা প্রক্রিয়া করে, ডিএসএস ইএসএস সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে, আর ওএস এবং কেডব্লিউএস তথ্য প্রবাহকে সচল রাখে, নতুন তথ্য তৈরি করে, আর অটোমেশনের মাধ্যমে সচল রাখে। ঠিক আছে, এখন আমরা তথ্য কাকে বলে জাস্ট এতটুকু পড়বো, গতকালকে পড়ছিলাম, আবার পড়ি। দেখেন, তথ্য হলো এমন এক ধরনের উপাত্ত যা প্রক্রিয়াজাত, বিশ্লেষিত এবং অর্থবহ রূপে উপস্থাপিত হয়, যা সিদ্ধান্ত গ্রহণে, পরিকল্পনা প্রণয়নে এবং কোনো বিষয় সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করতে সহায়তা করে। আবার পড়ি, তথ্য হলো এমন ডাটা বা উপাত্ত যা প্রক্রিয়াজাত, বিশ্লেষিত এবং অর্থবহ রূপে উপস্থাপিত হয় এবং সিদ্ধান্ত গ্রহণ, নতুন জ্ঞান সৃষ্টিতে, পরিকল্পনা প্রণয়ন, সিদ্ধান্ত পরিকল্পনা নতুন সৃষ্টিতে সাহায্য করে। এটা হলো তথ্যের প্রাথমিক ভূমিকা। এখন আমরা মূল সংখ্যাটা যদি একটু পড়ি। জি বাবা, একটা মিনিট মা। হ্যাঁ, এখানে চুপ করে থাকো, চুপ করে। দেখেন, আমরা সহজ ভাষায় যদি পড়ি, উপাত্ত বা ডাটা হলো কাঁচা ও অপরিশোধিত সংখ্যা, শব্দ বা চিহ্ন। আবার পড়ি, উপাত্ত বা ডাটা হলো অপরিশোধিত সংখ্যা বা শব্দ বা চিহ্ন। তথ্য হলো সেই উপাত্তকে প্রক্রিয়া করে অর্থপূর্ণভাবে উপস্থাপন করা ফলাফল। আমনি, এটা করতেছো কেন? এরকম করে নাই, দেখছো? সবাই এই যে দেখতেছে, সবাই দেখতেছে। আমি শুনি, তারপর তোমার আমি দেখো, দাঁড়া ক্লাস শেষ করে দেবো। দেখেন, এখানে আমরা এই কথাটা কিন্তু অবশ্যই লিখবো। খুব সুন্দর একটা বাক্য, যে ডাটা, উপাত্ত বা ডাটা হলো কাঁচা ও অপরিশোধিত সংখ্যা, শব্দ বা চিহ্ন। ঠিক আছে, আর এই তথ্যটা হলো সেই উপাত্ত প্রক্রিয়াজাত করে অর্থপূর্ণভাবে উপস্থাপন করলে সেটা হলো তথ্য। এই বাক্যটা আমরা লিখবো। ঠিক আছে, আচ্ছা, লেখার পরে একটা এক্সাম্পল দিব। দেখেন, একটা প্রতিষ্ঠানের দৈনিক বিক্রয় যদি হয় সোমবারে 10,000 টাকা, মঙ্গলবারে 12,000 টাকা, বুধবার 15,000 টাকা, তাহলে কি হবে? এইগুলো প্রত্যেকটা হলো পৃথকভাবে ডাটা বা উপাত্ত। ঠিক আছে, আর যখন আমরা এই 3 দিনের মোট বিক্রয়, একটা ইনভার্টেড কমা দিয়ে বাক্যটা লিখেন, 3 দিনে মোট বিক্রয় 37,000 টাকা এবং বিক্রয় ক্রমাগত বাড়ছে, এই বাক্যটা যখন লিখবো তখন এই বাক্যটা হলো একটা তথ্য। তাহলে আমরা তথ্য এবং ডাটা এই সুন্দরভাবে এই সংজ্ঞাটা আমরা দিতে পারবো। ঠিক আছে, স্যার দেখলে অবশ্যই আমাকে ভালো মার্কস দিবে। এটি কারণ এটি বিশ্লেষণ করে অর্থবহ ফলাফল প্রদান করা সম্ভব। ঠিক আছে, খুব সুন্দরভাবে আপনারা এটা লিখবেন যেভাবে আছে। তথ্য কাকে বলে জাস্ট এটুকু লিখে দিবেন না, তথ্য আপনি বুঝলেন সেভাবে লিখে দিবেন না, আপনি এইভাবে উপাত্ত দিয়ে তথ্যকে সংজ্ঞায়িত করবেন। ঠিক আছে, আচ্ছা, তো অনেক ধন্যবাদ। আমি রেখে না দিয়ে উপায় নাই, রেখেই দিব। ঠিক আছে, ইনশাল্লাহ আজকে রিপিট করলাম ক্লাসটা। আমরা পরের দিন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম পড়বো না, আমরা অন্য একটা সাবজেক্ট পড়বো, যেটা কালকে সিদ্ধান্ত নিলাম। আপনাদের আরেকটা তথ্য জানাই, সেটা হলো মোতাহার স্যার আজকে বলছেন, অনেকগুলো তথ্য দিয়েছেন। সেটা হলো থার্ড সেমিস্টারের পরীক্ষাটা 3 মাসের মধ্যে শুরু করে দিবেন, 2 মাসের মধ্যে রেজাল্ট সেকেন্ড সেমিস্টারটা দিয়ে 1 মাসের মধ্যে রুটিন দিয়ে পরীক্ষা নেবেন, এটা উনি বললো। আচ্ছা, আর একটা কথা বললেন যে যারা ভর্তি হন নাই কোনো কারণবশত, তারা কয়েকদিনের মধ্যে অ্যাপ্লিকেশন করলে, উনি আজকে অনেকগুলো অ্যাপ্রুভাল দিচ্ছেন বিভিন্ন দেশের ক্যাম্পাসের, উনি ওইটা সুযোগ দিবেন ভর্তির। আচ্ছা, আর একটা ইনফরমেশন দিচ্ছেন, সেটা হলো যারা বিভিন্ন ক্যাম্পাসে দেখা যাচ্ছে যে 15 জন স্টুডেন্ট, তার মধ্যে 12 জনই নিচে মনে করেন এইচআরএম, আর 3 জন নিচে মনে করেন ম্যানেজমেন্ট। তো সেই ক্ষেত্রে ওই ক্যাম্পাসে 3 জনের জন্য আলাদা করে টিচারের আয়োজন বা আলাদা করে ব্যবস্থাপনা করাটা অনেক সমস্যা। সেই ক্ষেত্রে ওনারা কোনো বাকি 2-1 জন থাকলে হয়তো তারা তাদের নিজ নিজ ক্যাম্পাসে স্যাররা চাপ দিবে যে তোমরা যে কোনো একদিকে আসো। অথবা যদি সেই চাপ উপেক্ষা করে কেউ চায় যে না, আমি এইচআরএম নিব বা ম্যানেজমেন্ট নিব, আমি বেশি দলের মধ্যে থাকবো না, তখন সেই ক্ষেত্রে তিনি হয়তো ভালো করে ক্লাস পাবেন না বা একদমই হয়তো ক্লাস পাবেন না। উনি পরীক্ষা দিতে পারবেন, অ্যাসাইনমেন্ট, থিসিস পেপার এগুলো করলে উনি হয়তো দিবেন, ওগুলোর মূল্যায়ন হবে। তারপরেও স্যার বললেন যে যেহেতু দল থেকে 1-2 জন এদিক ওদিক হয়ে গেলে একটু তো ঝামেলা হয়, একটু তো সমস্যা হয়, সেটা হতে পারে। তা আপনারা যে কোনো একদিকে আসার চেষ্টা করেন, এটা উনি বললেন আর কি। ঠিক আছে, তো এটাই আর কি আপনাদের জানাইলাম। আমি গ্রুপে জানাই দেবো, নোটিশ দিয়ে দেবো। সবাইকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। ইনশাল্লাহ আমরা নেক্সট ডে অন্য। আরেকটা বিষয় জানতে চাচ্ছিলাম একটু, আমাদের কি এইচআরএম এবং হচ্ছে ম্যানেজমেন্ট এটা কি এখন থেকে ভাগ হয়ে গিয়েছে? এটা কি কোনো জানার অপশন আছে এখন, না পরবর্তীতে স্যাররা জেনে নিবে আমাদের কাছ থেকে?
ওইটা আসলে কি, ওইটা হচ্ছে আমরা তো নিয়ে ফেললাম, ঠিক আছে, যারা নিবে তো তারা ফোর্থ সেমিস্টারে ভর্তি হয়েছে, নিয়ে ফেলছে। তো সেই ক্ষেত্রে সাধারণত আইনত স্যারেরা এটা কিন্তু মানে অফিসিয়াল নোটিশ না, এটা হচ্ছে স্যার আলাপচারিতায় বলছেন, তাই আপনাদেরকে বললাম। আমি যারা আমার ভিডিওটা শুনবেন তাদেরকে আমি বলে রাখি, এটা কিন্তু স্যারের রেফারেন্স দিয়ে আমি বললাম, কিন্তু এটা কিন্তু অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট না। আপনারা এইভাবে চিন্তা করবেন না, আপনার স্বাধীনতা অনুযায়ী আপনি যে কোনো সাবজেক্ট নিতে পারেন। একটা ক্যাম্পাসের একজন চাইলে ম্যানেজমেন্ট নিতে পারবে, একজন চাইলে এইচআরএম নিতে পারবে, তার জন্য প্রশ্ন হবে, পরীক্ষা হবে, সবকিছু হবে, এটা তো আইনের কথা। পাশাপাশি যেটা বললাম এটা হয়তো মানে আনঅফিসিয়াল কথাবার্তা, ঠিক আছে। তো ভাইয়া, জুবাইর ভাই যেটা বললেন সেটা সাধারণত জানার কোনো সুযোগ থাকে, যেমন মোজার স্যার বলছেন বিদে আমরা আমাদের ক্যাম্পাসের তথ্যটা আমরা পাইছি, ঠিক আছে। এখন আপনাদের স্যাররা যদি বলে আপনারা জানতে পারবেন। আর যদি আপনি অটল থাকেন যে না, আমার ম্যানেজমেন্ট দরকার, কর্মক্ষেত্রে আমি নিব, তাই নিবেন, সমস্যা নাই। ক্লাসটা জরুরি না, আমরা অনেক সময় ক্লাস করি না, এমনিতেই আমরা ক্লাস যাই না, তো স্যারদের ক্লাসের জন্য আমি এই স্যারের নিয়ে ফেলবো, বিষয়টা সেরকম না, ঠিক আছে। আমি নিজে ম্যানেজমেন্ট নিছি, কিন্তু আমাদের ক্যাম্পাসে বেশিরভাগ এই স্যারের নিচ্ছে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে সমস্যা ফেস করবো না, আমরা টেলিগ্রামে ক্লাস হবে, আমরা টেলিগ্রামে পড়বো, আমাদের বই এমনিতেই শেষ হয়ে যাবে, ঠিক আছে। পরীক্ষার সময় পরীক্ষা দিব, আশা করি যে কোনোটাই নিতে পারবো, ঠিক আছে। জি, ইনশাল্লাহ। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, ভালো থাকেন সবাই তাহলে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন। জি ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। জি।